Welcome to my channel, Kayas English Up. Our today's topic is board question solving on right form of verb. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 2018 এইচএসসির ক সেটের রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। তবে প্রথমেই আমি একটুখানি যে বিষয়টা নিয়ে গুরুত্ব সহকারে বলতে চাই সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুই পরীক্ষাতেই আমরা রাইট ফর্ম অফ ভার্ব পাবো। তবে দুঃখের বিষয় হচ্ছে এসএসসির স্টুডেন্টরা এইচএসসির স্টুডেন্টের চেয়ে কম্পারেটিভলি বয়সে ছোট হলেও সেখানে রাইট ফর্ম অফ ভার্ব গুলো একটু কঠিন প্যাটার্নে দেয়া আছে। যেমন সেগুলো বক্স আকারে উপরে ক্লুগুলা দেয়া থাকবে। এসএসসির বেলায় যারা হচ্ছে 10 এর পরে যারা বোর্ড পরীক্ষাটায় অংশগ্রহণ করে ক্লাস 10 এর পরে তাদের ক্ষেত্রে এই যে ভার্বটা এটা শূন্যস্থানের পাশে থাকে না, এটা বক্সের ভিতরে থাকে ক্লুগুলো এবং তাদেরকে পুরো প্যাসেজটা পড়ে কোন শূন্যস্থানের জন্য কোন ভার্বটা সুইটেবল সেটা খুঁজে বের করতে হয়, যেটা তাদের বেশি ব্রেন স্টর্মিং করতে হয়। কিন্তু কম্পারেটিভলি এইচএসসির স্টুডেন্টরা তাদের চেয়ে বড় হওয়ার পরেও দেখা যায় যে তাদের এত বেশি ব্রেন স্টর্মিং করতে হয় না। তাদের শূন্যস্থানের পাশেই এইভাবে ভার্ব দেয়া থাকে। জাস্ট টেন্স অনুযায়ী, প্যাসেজ অনুযায়ী রাইট ফর্ম অফ ভার্বের রুলস গুলো ব্যবহার করলেই তারা সঠিক হলেই পূর্ণ মার্কস পেয়ে যায়। আমার মতে এই প্যাটার্নটি যেটা এইচএসসি তে দেয়া আছে সেটা এসএসসির ক্ষেত্রে প্রযোজ্য এবং তাদের জন্য এটা ভালো হবে, কারণ সহজ থেকেই কঠিনে যাওয়া উচিত, কঠিন থেকে সহজে আসা উচিত নয়। হোয়াট এভার, আমরা রাইট ফর্ম অফ ভার্ব যখন স্টুডেন্টরা পরীক্ষায় খাতায় অ্যান্সার করে তখন দেখতে পাই যে বা অনেক কঠিন লাগে তাদের কাছে। ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে এটা খুবই কঠিন মনে হয়। এর অনেকগুলো কারণ আছে, অনেক রুলস থাকে সেগুলো মনে থাকে না। তারপরে ইমপ্লিমেন্টেশনে গেলে দেখা যায় রুলস মেলাতে পারে না। তারপরে সবচেয়ে বেশি যেটা সমস্যা সেটা হচ্ছে অর্থগত সমস্যা। তো আজকে আমি তোমাদেরকে একটু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব অর্থ এবং রুলস সহ। তো প্রথমেই তোমাদেরকে ফুল প্যাসেজটি পড়তে হবে। সময় স্বল্পতার কারণে আমি ফুল প্যাসেজটি পড়ছি না। এখানে প্যাসেজটি শিক্ষা রিলেটেড, প্যাসেজটিতে ইনফরমেশন দেওয়া আছে এবং পড়ালেখার জন্য আমাদের কি করা উচিত, তারপর হচ্ছে নিরক্ষরতা দূর করার জন্য কি করা উচিত, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যা কিনা আমাদের জেনারেল স্টেটমেন্টের মধ্যেই পড়ে। তো এখানে ম্যাক্সিমামই আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে করতে পারবো, যেহেতু এটা অতীত কোনো ঘটনার সাথে রিলেট না। আমরা কি করি এবং কি করব সেটা নিয়ে আলোচনা এখানে হবে। তো প্রথমে আমাদের প্যাসেজের অর্থ বুঝতে হবে এবং এরপরে এটা কোন টেন্সে আছে এটা প্যাসেজ পড়ে ফাইন্ড আউট করতে হবে। এতে আমি মনে করি অর্ধেক কাজ শিক্ষার্থীরা তোমরা শেষ করে ফেলতে পারবে রাইট ফর্ম অফ ভার্বের অ্যান্সার লেখা শুরু করার আগে। এখন দেখতে পাচ্ছি যে প্রথম লাইনটি এখানে আছে, ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ go to school, the country get rid of the curse of illiteracy. এখানে কার্স মানে অভিশাপ, ইলিটারেসি মানে হচ্ছে নিরক্ষরতা, আর গেট রিড অফ এইটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। এখন যে রুলসটা এখানে ফলো করা হয়েছে সেটা হচ্ছে ইফ হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের জন্য আমরা জানি যে ইফ যুক্ত কোনো সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে এখানে আমরা পরের ক্লাসটি আমরা ফিউচারে করব। এখন আমরা সেন্টেন্সটার অর্থের সাথে সামঞ্জস্য রেখে দেখি এটা কোন টেন্সে মানে কোন ফর্মুলায় বা কোন রুলে ফেলা যায়। তো ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ, যদি বাংলাদেশের সকল চিলড্রেন মানে শিশুরা গো টু স্কুল, স্কুলে যায়, দ্য কান্ট্রি উইল গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি, তাহলে আমাদের দেশ নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত হবে। তাহলে এ নাম্বারের অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি এখানে হবে গো এবং বি নাম্বারটা হবে
উইল গেট উইল গেট এবং পুরো ফ্রেজটা হচ্ছে উইল গেট রিড অফ। তাহলে আমরা অ্যান্সারটা এখানে অর্থটা দাঁড়াচ্ছে যদি বাংলাদেশের সকল শিশুরা স্কুলে যায় তাহলে আমাদের দেশ নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত হবে। পরবর্তী লাইনটি আমরা দেখি, টু বুস্ট আপ এডুকেশন দ্য গভর্নমেন্ট স্পেন্ড মোর মানি। আচ্ছা, বুস্ট আপ এডুকেশন, শিক্ষার উন্নতির লক্ষ্যে। এখানে টু বুস্ট আপ এডুকেশন, এটার বাংলা অর্থ হচ্ছে শিক্ষার উন্নতির লক্ষ্যে আমরা কি করতে পারে আমাদের গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট ড্যাশ মোর মানি। এখানে বলা হচ্ছে যে শিক্ষার উন্নতির লক্ষ্যে তাহলে গভর্নমেন্টের কি করা উচিত, গভর্নমেন্টের আরো অর্থ ব্যয় করা উচিত। তো উচিত ইংরেজি আমরা জানি হচ্ছে শুড, তাহলে এইখানে শুডের পরে শুড এবং শুডের পরে আমরা জানি যেহেতু এটা মডেল অক্সিলারি, শুড হচ্ছে মডেল অক্সিলারি, তাই মডেল অক্সিলারিজ এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এখানে স্পেন্ড আছে, এখন স্পেন্ড স্পেন্ডই বসবে ভার্বের বেস ফর্ম যেহেতু এটা। তাহলে শিক্ষার উন্নতির লক্ষ্যে দ্য গভর্নমেন্ট শুড স্পেন্ড মোর মানি, গভর্নমেন্টের আরো অর্থ ব্যয় করা উচিত। এরপরে আমরা আসি সাবসিডিজ মাস্ট give in the education sector। সাবসিডি মানে কি? সাবসিডি মানে আমাদের জানতে হবে, সাবসিডি অর্থ হচ্ছে ভর্তুকি। এইখানে এখন তোমাদেরকে মাথায় রাখতে হবে সাবসিডি হচ্ছে সাবসিডিজ, এখানে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট যখন নিজে কাজ করে না, ভর্তুকি তো আর নিজে নিজে দেয়া যায় না, ভর্তুকি দেয়া হয় এবং ভর্তুকি অবশ্যই দিতে হবে এই সেক্টরে, এরকম এই প্যাসেজটা বা এই সেন্টেন্সটা মিন করেছে। যখন সাবজেক্ট নিজে কাজ করে না, অন্যের মাধ্যমে কাজটা সম্পন্ন করে, তখন সেটা প্যাসিভে চলে যায়। যেহেতু এখানে মাস্ট আছে, আমাদের এখানে প্যাসিভ করতে গেলে অবশ্যই, যেহেতু এটা মডেলের একটি অংশ, মাস্ট থাকলে অবশ্যই এখানে অ্যান্সার করার সময় প্যাসিভের নিয়ম অনুযায়ী আমাদের মাস্ট বি ব্যবহার করতে হবে। এবং আমরা জানি বি এর পরে সবসময় মূল ভার্বের V3 ফর্ম হয়, যেটা কিনা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এইখানে হবে গিভেন। আমরা সব সময় মনে রাখবো বি, বিন, বিং, বিকাম, এগুলোর পরে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে এখানে হচ্ছে মাস্ট বি গিভেন। কেন মাস্ট বি গিভেন? এটা প্যাসিভে আছে এবং মাস্ট যেহেতু মডেল, এইটার সাথে বি যুক্ত হয়েছে। এখানে যদি শ্যাল থাকতো, শ্যালের সাথে শ্যাল বি হতো, উইল থাকলে উইল বি হতো, প্যাসিভ করলে এটা হয়, আমাদের করতে হয়। তাহলে মনে রাখবে শিক্ষার্থীরা, সাবজেক্ট যখন নিজে কাজ করবে না, এখানে সাবসিডিজ নিজে নিজে কিছু করে না, সাবসিডিজ দেয়া হয়, তাই এটা প্যাসিভে যাবে। সাবজেক্ট নিজে কাজ না করলে সেটা প্যাসিভ ফর্মে করতে হয়। দেন আমরা দেখতে পাচ্ছি টিচার্স নিড ট্রেইন ফর গুড টিচিং। টিচার্স মানে শিক্ষকদের, নিড মানে প্রয়োজন, ট্রেন মানে প্রশিক্ষণ দেয়া, আর ফর গুড টিচিং মিন্স হচ্ছে ভালো শিক্ষার জন্য বা ভালো শেখানোর জন্য। তার মানে এখানে টিচারদের ভালো শেখানোর জন্য প্রশিক্ষণ দেয়া দরকার, এই ধরনের একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে দরকার ইংরেজি আমরা জানি যে এখানে ই নাম্বারে এখানে নিড বসবে, তবে এটা পুরো সেন্টেন্সটা যদি করতে হয়, টিচাররা এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে আছে টিচাররা। তো টিচাররা তো আর নিজেরা নিজেদের ট্রেনিং দিবে না, তাহলে আগের মতোই সাবসিডিজ যেমন আমরা এখানে দেখতে পেয়েছি যে সাবজেক্ট হিসেবে বসলেও সে নিজের কাজটা নিজে করতে পারে না, সাবসিডি অন্য কারো মাধ্যমেই দেয়া হয়। ঠিক একই রকম টিচাররাও
অন্যের মাধ্যমে ট্রেন হয়। যখন টিচারদের ট্রেনিং দেওয়া হয় তখন মাস্টার ট্রেনার থাকে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। সো এইখানেও সাবজেক্ট টিচার্স নিজেরা ট্রেনিং দিচ্ছে না, কাউকে ট্রেনিং করাচ্ছে না, টিচাররা ট্রেনিং প্রাপ্ত হচ্ছে বা হওয়া দরকার তাদের কিসের জন্য? ফর গুড টিচিং, ভালো শেখানোর জন্য। তাহলে এটাও কিন্তু প্যাসিভে যাবে। এখানে যেহেতু নিড আছে, নিড টু, এই নিড টুর সাথে আমরা বি যুক্ত করব, যেটা হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভের কাজ করে। তো আমরা দেখি যে ই নাম্বারের অ্যান্সারটা আসতেছে হচ্ছে ইতে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে নিড। এবং এফ এ ব্যবহার করব টু দেই আছে এখানে বি ট্রেন্ড। বি আমরা আগেই বলেছিলাম যে বি এর পরে সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। সো এইখানে হবে বি ট্রেন্ড। এফ নাম্বারের জন্য বি ট্রেন্ড, এফ হচ্ছে বি ট্রেন্ড। আর এখানে ই নাম্বারে আসছে নিড, নিডই থাকছে। টিচারদের ভালো শেখানোর জন্য প্রশিক্ষণ দেয়া প্রয়োজন। এরপরে আমরা যদি দেখতে পাই যে দ্য ফোর স্টুডেন্টস ক্যান ব্রিং আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। ফোর স্টুডেন্টস মিন্স গরিব শিক্ষার্থীদের, ব্রিং মানে আনা, আন্ডার মানে আওতায়, ফুড ফর এডুকেশন মানে হচ্ছে শিক্ষার বিনিময়ে খাদ্য, এই ধরনের কর্মসূচিতে আনা যেতে পারে। ক্যান অর্থ আমরা সবাই জানি, ক্যানের মিনিং হচ্ছে পারা। তো এখানেও তোমরা শিক্ষার্থীরা লক্ষ্য করবে যে গরিব শিক্ষার্থীরা কিন্তু এখানে নিজেরাই সেই শিক্ষার বিনিময়ে খাদ্য সেই প্রোগ্রামের আওতায় নিজেরা যাচ্ছে না বা তারা এটা শুরু করছে না, তাদেরকে এর আওতায় আনা যেতে পারে। তারপরে এইখানেও দ্য ফোর স্টুডেন্টস, এইটা সাবজেক্টটা যেহেতু নিজে কাজ করছে না, অন্যের দ্বারা তারা পরিচালিত হয়ে ফুড ফর এডুকেশন প্রোগ্রামে তাদেরকে আনা যেতে পারে, এই ধরনের কনসেপ্ট একটা দিচ্ছে, এটা ধারণা দিচ্ছে। তো দ্য ফোর স্টুডেন্টস ক্যান বি ব্রট আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, এটাও প্যাসিভে হবে। তাই এখানেও ক্যান বি, বি এর পরে ওই আগের মতোই ব্রিং এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ব্রট। ক্যান তো দেয়াই আছে, সো আমরা এখানে শুধু বি এবং ভার্বের মেইন ভার্বের এখানে যেটা ব্রিং দেয়া আছে সেটার পাস্ট পার্টিসিপাল ফর্ম এখানে ব্যবহার করেছি। এবং প্যাসিভের মোডাল অক্সিলারি যদি থাকে ক্যান, ক্যানের সাথে যুক্ত হবে বি। তাহলে এটা হচ্ছে ক্যান বি ব্রড, আমি ক্যানটা এখানে লিখে দিই যদি এখানে আছে, ক্যান বি ব্রড, এটা প্যাসিভে করতে হচ্ছে। দেন উই টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন goes down due to political clashes. এই সেন্টেন্সটার অর্থ কি দাঁড়ায়? আমাদের টেক কেয়ার নিতে হবে, খেয়াল রাখতে হবে বা রাখা উচিত, এই ধরনের কিছু লেখা যেতে পারে। নো ইনস্টিটিউশন, কোনো প্রতিষ্ঠানই যেন বন্ধ না হয়, ডিউ টু পলিটিক্যাল ক্ল্যাশেস, রাজনৈতিক সংঘর্ষের জন্য। তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা এভাবে দিই, আমাদের খেয়াল রাখা উচিত যে কোনো প্রতিষ্ঠানই যাতে বন্ধ না হয়, আমাদের মনে রাখা উচিত, এটা যাতে অর্থ ব্যবহার করি একটা, আমাদের মনে রাখা উচিত যাতে কোনো প্রতিষ্ঠান রাজনৈতিক সংঘর্ষের জন্য বন্ধ না হয়। তাহলে মনে রাখা উচিত, আবার সেই উচিত শব্দটা যেহেতু আসছে, তা আমরা জানি যে উচিত হচ্ছে, উচিত ইংরেজি হচ্ছে শুড।
শুড এখানে টেক হবে, শুড টেক। উই শুড টেক কেয়ার, আমাদের খেয়াল রাখা উচিত যাতে নো ইনস্টিটিউশন, কোনো ইনস্টিটিউশনই যেন বন্ধ না হয়, যাতে বন্ধ না হয়। এখন ইনস্টিটিউশন তো নিজে নিজে ক্লোজ করে না, ইনস্টিটিউশন ক্লোজ করা হয়। তাহলে এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই যে সাবজেক্ট নো ইনস্টিটিউশন, এটা নিজে নিজে যেহেতু বন্ধ হয় না, এটা বন্ধ করা হয় কারো মাধ্যমে, তাহলে সেটা অন্যের দ্বারা বন্ধ করা বা অন্যের দ্বারা খোলা হয়, সেহেতু এইটাও প্যাসিভে যাবে। নো ইনস্টিটিউশন এটার বাংলা অর্থ হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানেই, এখানে নেগেটিভ অর্থ ব্যবহার হয়েছে যাতে বন্ধ না হয়। ক্লোজ ডাউন মানে বন্ধ হওয়া, ক্লোজ ডাউন মানে বন্ধ হওয়া। তাহলে এটা যদি প্যাসিভে করি, নো ইনস্টিটিউশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই হিসেবে আমাদের এখানে অক্সিলারি ভার্ব আসবে ইজ, এবং ক্লোজের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ক্লোজড। প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভের রুল অনুযায়ী আমরা জানি যে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর, পরে মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এটা হয়ে গেল উই শুড টেক কেয়ার that no institution is closed down due to political clashes. All concerned dash be conscious about it. সংশ্লিষ্ট সকলকে এ সম্পর্কে সচেতন হওয়া উচিত। আবার সেই হওয়া, তাহলে এখানে আমরা উচিত, তাহলে এখানেও আমরা শুড ব্যবহার করব এবং বি থাকবে, কারণ বি অর্থ হচ্ছে হওয়া, তা হওয়া উচিত ইংরেজি হচ্ছে শুড বি। এখানে অল কনসার্ন শুড বি কনসিয়াস অ্যাবাউট ইট, সংশ্লিষ্ট সকলকেই আরো সচেতন হওয়া উচিত এ সম্পর্কে। তো এখানে যেহেতু উচিত আসছে, শুড ব্যবহার করব এবং পাশাপাশি মেইন ভার্ব হচ্ছে এখানে বি এর অর্থ হচ্ছে হওয়া, এবং শুড যেহেতু মডেল অক্সিলারিজ, এর পরে বি বেস ফর্মটা বসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা রাখি যে তোমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছো। আসলে এইখানে প্যাসিভের অনেকগুলো ব্যবহার হয়েছে। আমরা জানি যে প্যাসিভ সেন্টেন্সে সবসময় সেন্টেন্সের শেষের দিকে বাই অপশনটা থাকে, বাই দিয়ে অবজেক্টটা থাকে। তো আমরা রাইট ফর্ম অফ ভার্ব যখন করতে যাব, দেখা যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই বাই অপশনটা দেয়া থাকবে না। জাস্ট তোমাদের একটু মাথা খাটানোর জন্য এটা করা হয়, ব্রেন স্টর্মিং এর জন্য। তো তোমরা এটা খেয়াল রাখবে, অর্থের দিকটা মনোযোগ সহকারে পড়ে বোঝার চেষ্টা করবে এবং টেন্সগুলো একই সাথে সাথে ফাইন্ড আউট করার চেষ্টা করবে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। যদি কোনো ধরনের প্রবলেম ফেস করো, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে যেয়ে তোমরা কমেন্ট করতে পারো, ইনশাল্লাহ আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিব। ভালো থাকো, সুস্থ থাকো, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।